ইসলামাবাদে সরাসরি শান্তি আলোচনা ইরান যুক্তরাষ্ট্রের। যুদ্ধ শেষ করতে পাল্টাপাল্টি শর্ত। তেহরানের জব্দ সম্পদ ছাড়ের দাবি অস্বীকার হোয়াইট হাউসের। ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না তেহরান। পারমাণবিক অস্ত্রের পথ না ছাড়লে বিধ্বংসী হামলার হুমকি ট্রাম্পের। Now we're going to open up the Gulf with or without them. No nuclear weapon. That's দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময়ে যুক্ত হবেন। ধন্যবাদ রাব্বি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম সংক্রমণে আরও 2 শিশুর মৃত্যু, ভর্তি 950-রও বেশি। সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়ায় জটিলতা। সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে ভ্যাকসিন। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের। খাল দখলকারীদের তালিকা করে ব্যবস্থার হুঁশিয়ারি। আগামী প্রজন্মের জন্য ঢাকাকে বাসযোগ্য করার প্রত্যয়। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, বাড়তি দামে খোলা সয়াবিন বিক্রি। বোতল জাতের সঙ্গে গছিয়ে দেয়া হচ্ছে অন্য পণ্য। কাঠগড়ায় ডিলার কোম্পানির দাম সমন্বয় নিয়ে বৈঠক কাল। কুষ্টিয়ায় দরবার শরীফে হামলা, ভাঙচুর, আগুন, একজনকে পিটিয়ে আহত 2 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবং মানবিক ডাক্তার কামরুলের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ। অভিযুক্ত যুবদলের কেউ নয়, দাবি নেতাদের। দ্রুত ব্যবস্থা নেয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি সন্তোষ। অবিশ্বাস সন্দেহ নিয়ে ইসলামাবাদে শান্তি আলোচনা ইরান ও যুক্তরাষ্ট্র। 47 বছর পর একই টেবিলে বসেছেন 2 দেশের প্রতিনিধি। লেবাননে যুদ্ধবিরতি সহ 10 দফা শর্ত দিয়েছে তেহরান, আর ওয়াশিংটনের পক্ষ থেকে 15 দফা তুলে ধরা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে ইরানের জব্দ সম্পদ ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। রয়টার্সের এমন দাবি সত্য নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। নজিরবিহীন নিরাপত্তায় ইসলামাবাদের হোটেল সেরেনায় শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা। পাকিস্তানের মধ্যস্থতায় 2 দেশের বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের। পরোক্ষ আলোচনার পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় অংশ নেয় বলে জানায় পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি। এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন এই সংলাপ মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ভিত্তি হিসেবে কাজ করবে। স্টিভ উইটকফ এবং জেরেড কুশনার সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন শাহবাজ শরীফ। আলোচনার টেবিলে ইরানের পক্ষ থেকে 10 দফার প্রস্তাব রাখা হয়েছে, আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 দফা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুগুলো প্রাধান্য পায়। যুক্তরাষ্ট্র যেখানে পারমাণবিক কার্যক্রমে কঠোর সীমাবদ্ধতা চেয়েছে, ইরান সেখানে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও জব্দ করা অর্থ ফেরত পাওয়ার দাবিতে অনড়। এর আগে ইরান পক্ষ স্পষ্ট করেছে আলোচনায় তারা সদিচ্ছা নিয়ে এলেও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই। ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, অতীত অভিজ্ঞতায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গই তাদের প্রধান উদ্বেগ। তেহরানের দাবি প্রকৃত চুক্তি হলে তবেই তারা পূর্ণ সহযোগিতা করবে, না হলে আলোচনা এগোনো কঠিন হবে। এদিকে কাতারে ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে ইরানি সূত্রের বরাতে জানায় বার্তা সংস্থা রয়টার্স, যদিও এমন দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস। আলোচনার মধ্যেই সংঘাতময় পরিস্থিতি দেখা গেছে লেবানন সীমান্তে। ইসরায়েলি অবস্থানে রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীও লেবানন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। এই সংঘাত যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় লেবানন ইস্যুকে আরও চাপ হিসেবে সামনে নিয়ে এসেছে। এরই মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে হিজবুল্লাহ উপস্থিত থাকলে আলোচনায় না বসার কথা জানিয়েছে তেল আবিব। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার সমাধান না এলে তেহরানকে ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে জানান তিনি। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেয়াই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক এই জলপথ ইরান বন্ধ করে রাখলেও তা খুব শিগগিরই উন্মুক্ত করা হবে। এক্ষেত্রে তেহরানের সহযোগিতা ওয়াশিংটন তোয়াক্কা করছে না বলে মন্তব্য তার। They're militarily defeated, and now we're going to open up the Gulf with or without them. But that'll be open. We're going to be, or the Strait as they call it, and I think it's going to go pretty quickly. And if it doesn't, we'll be able to finish it off one way. ইরানের সাথে সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। তিনি জানান, আলোচনার পুরোটাই নির্ভর করছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উপর। দেশটির সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। No nuclear weapon, number one. You know, I think it's already been regime change, but we never had that as a criteria. No nuclear weapon. That's সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত আলোচনার কঠোর সমালোচনা করেন। বলেন, বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টের সাথে ইরান শুধু আলোচনা করে সময় নষ্ট করেছে, তবে তার প্রশাসন সেই পথে হাঁটবে না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার হাম প্রসঙ্গ। কমছে না হামের সংক্রমণ। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 2 শিশুর। নতুন করে ভর্তি করা হয়েছে আরও 968 জনকে। উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সারা দেশে শুরু হবে 20 এপ্রিল। অসুস্থ না হলে আগে টিকা নেওয়া থাকলেও 6 থেকে 59 মাসের সব শিশুদের টিকা নেওয়ার নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাম্পেইন সফল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে লাগতে পারে 1 থেকে 1.5 মাস। আরও জানাচ্ছেন মনির হোসাইন। দেশজুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এবং 20 এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে কমতে পারে হামের প্রাদুর্ভাব। মানব শরীরে টিকার প্রতিক্রিয়া শুরু হতে সময় লাগে 15 দিন থেকে 1 মাস। একথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সে হিসেবে টিকা কার্যক্রম সফল হলে আক্রান্তের সংখ্যা কমতে সময় লাগতে পারে 1 মাস। যখনই কোনো টিকা দিচ্ছেন, এক সেল অ্যান্টিবডি তৈরি করছে, আরেক সেল মেমোরি হিসাবে স্টকে হয়ে গেল। ওই মেমোরি সিলটা করবে কি, দ্বিতীয় যখন আপনি টিকা দিচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু তখন দ্বিতীয় টিকা দেওয়ার পর কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পর কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে না। সুতরাং 1 মাস টাইমের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় অ্যাকশন। রোগীর সংখ্যা কমে আসবে 1 মাসের মাথায়, তবে মৃত্যুর সংখ্যা কমতে আমাদের আরও 1 মাস অপেক্ষা করতে হবে। কারণ এখন যারা ইতিমধ্যেই খুব খারাপ অবস্থায় পৌঁছেছে, হাসপাতালে আছে বা হাসপাতালের বাইরে আছে, তাদেরকে সেবা দিয়ে সুস্থ করা এবং নতুন যে গুরুতর রোগীর সংখ্যা সেটা ধীরে ধীরে কমে আসবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা নেয়া শিশুদের চলতি বছর জুনে আবার বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একটা টিকায় আংশিক প্রতিরোধ ক্ষমতা হয়, 2টো টিকা হলে সেটা পরিপূর্ণ, এমনকি শতকরা 100% প্রতিরোধ ক্ষমতা অর্জন হয়। তো এখন যে জরুরি টিকাগুলো হচ্ছে, জুন মাস থেকে সম্ভবত আবার গণটিকা দেওয়া শুরু হবে, তখন এরাও কিন্তু টিকা দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেওয়া থাকলেও 6 মাস থেকে 59 মাসের সব শিশুদের হামের টিকা নিতে হবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবেলায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে 2 সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেছেন, জনগণ সচেতন না হলে সুফল মিলবে না। আর ঢাকা উত্তর সিটির প্রশাসক জানিয়েছেন, দলীয় প্রভাবে থামবে না খাল উদ্ধার অভিযান। এদিকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আর আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উপর জোর দিয়েছেন সড়ক পরিবহন ও রেল মন্ত্রী। মশা নিধনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে 2 সিটি কর্পোরেশনের একাধিক টিম। শনিবার সকালে রাজধানীর মানিকদি এলাকায় মশক নিধন অভিযান উদ্বোধন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় নেওয়া সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আগামীতে ডেঙ্গু থেকে মুক্তি হওয়ার জন্য
চিকুনগুনিয়া থেকে সন্তানদেরকে আমাদেরকে নিরাপদ রাখার জন্য ইতিমধ্যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মসূচি ঘোষণা হয়েছে। সেটা হলো ক্লিন স্কুল, নো মসকিউটো। 537টি স্কুল কলেজে আমরা এই প্রোগ্রামগুলো চলমান আছে। বেইলি রোড, কাকরাইল ও মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না যদি জনগণ এগিয়ে না আসে। হাজারীবাগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, শহরে যত্রতত্র বর্জ্য ফেললে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়। আগামী প্রজন্ম তাদেরকে যদি আমরা বাসযোগ্য ঢাকা রেখে যেতে চাই, তার জন্য আমাদের সচেতনতাটা, এবং আমাদের শুধু সচেতনতা নয়, আমাদের কার্যক্রমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যত্রতত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপন করার কোনো নজির পৃথিবীতে নাই। জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলদারদের তালিকা করে নেওয়া হবে আইনি পদক্ষেপ। জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা প্রথমে দখলমুক্ত করব এবং অবৈধ দখলদারের তালিকা করে আমাদের বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিধিবিধান রয়েছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য শহর গড়তে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনগণের সচেতনতার উপর জোর দেন মন্ত্রী ও সিটি প্রশাসকেরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। খালের বাঁধ ভেঙে হু হু করে হাওরে ঢুকছে পানি। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডুবল বিস্তীর্ণ জমির বোরো ধান। ব্যাপক লোকসানের সংখ্যায় কৃষক। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তার কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর থানার কথিত এক যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনার পর শুক্রবার রাতেই হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদল সভাপতি ও সেক্রেটারি। চাঁদা দাবিকারী দলের কেউ নয় দাবি করে কেন্দ্রীয় নেতারা আশ্বস্ত করেছেন অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার। বিকেলে সংবাদ সম্মেলনে দ্রুত ব্যবস্থা নেয় প্রধানমন্ত্রীর প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাত 8:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির স্থানীয় এক নেতা। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে। হাসপাতালটি 2000-এরও বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডক্টর কামরুল ইসলামের। শুধু শুক্রবারই নয়, 5 আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় এই কথিত নেতা। 5 আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে, এসব বলে। অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। ডাক্তার কামরুলকে আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাল্লাহ, দায়িত্ব আমরা নিলাম। আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। যুবদলের কথা বলতেছে, কিন্তু যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। এদিকে শনিবার বিকেলে এই ঘটনায় সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, হাসপাতালের খাবারের টেন্ডার বাতিল করায় ক্ষুব্ধ হয়ে মব সৃষ্টি করে চড়াও হন যুবদল নেতা পরিচয় দেয়া মঈনুদ্দিন। এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটা থেকে টাকা রিটার্ন পাই না। আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন, তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয় ভীতি দেখানো। চাঁদাবাজির অপচেষ্টা ও মব তৈরির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সারা দেশে চাঁদাবাজদের পক্ষপাত মুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী আরও বলেছেন, শীঘ্রই তালিকা ধরে চালানো হবে অভিযান। মন্ত্রী একটি বিজ্ঞপ্তিতে বলেছেন, যে ব্রিফিংয়ে বলেছেন, যাতে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, আমরা যাতে চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করি, যেটা আনবায়াসড
লিস্ট তৈরি হবে এবং এই লিস্ট তৈরি করার পরে এই লিস্টের আওতাধীন প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংরক্ষিত ৩৬টি নারী আসনের বিপরীতে দলীয় মনোনয়ন পেতে শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উৎসব মুখর পরিবেশ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির মনোনয়ন পেতে সাবেক ছাত্রনেত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রবীণ নেত্রীরাও এখন তোড়ঝাড় করছেন। যোগ্য প্রার্থীর তালিকায় উঠে আসছে অনেক শিল্পীর নামও। সকালে দলীয় ফর্ম সংগ্রহ করেন সঙ্গীত শিল্পী কনক চাপা সহ আরও অনেকে। যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিগত সময়ে মাঠের ভূমিকা সবকিছু বিবেচনা করেই নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। দল তাগিদের মনোনয়ন করবেন, তাগিদের পাশাপাশি মেধা এবং যোগ্যতা সবকিছু মিলে ইনশাল্লাহ আমি আশাবাদী। আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিবে, আমি মনোনয়ন প্রত্যাশী। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। সৎ এবং নিষ্ঠাবান থেকে মানব সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য। সংসদ নির্বাচনের মতোই সংরক্ষিত আসনে প্রার্থী বাছাই করবে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আন্দোলন সংগ্রামে আগ্রহী ভূমিকা যারা রেখেছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে। রোববার শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম। ২১ এপ্রিল জমাদানের শেষ সময় হলেও এরই মধ্যে জমা পড়েছে প্রায় ২ শতাধিকের বেশি ফর্ম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে ছাড় দেবে না 11 দল, এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলছেন আবারও অধিকার পিষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন বিরোধী দলের নেতারা। রাজধানীর সৌরার্দি উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। জামায়াত নেতারা বলছেন, যারা গণভোটের রায়ে আস্থা রাখেনি তারা ফ্যাসিবাদের পথে হাঁটছে। জনগণের ভোটকে যারা গ্রহণ করে নাই তারা জনগণের পক্ষের বন্ধু হইতে পারে নাই। অতএব গণভোট যারা আজকে গ্রহণ করলো না তারা কিন্তু ফ্যাসিস্ট সরকারের পথে যাত্রা করেছে। ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়ে তারা শুরু হয়েছে। জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সম্মেলনে অ্যাডভোকেট আতিকুর রহমানকে সভাপতি এবং লস্কর মোহাম্মদ তসলিমকে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৭৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বেইলি রোডের সাংস্কৃতিক অঙ্গন হিসেবে পরিচিত নাটক পাড়ায় সপরিবারে শিশুতোষ নাটক কবি চিতাবাঘ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে নাটকটি উপভোগ করেন তিনি। বেইলি রোডের নাটক পাড়ায় তাদের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক ও নাট্যকর্মীরা। দর্শকদের সাথে সেলফি তোলা সহ মুহূর্তটি সপরিবারে উপভোগ করেন প্রধানমন্ত্রী। এর আগে ৩রা এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সের সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা প্রজেক্ট হেইল মেরি উপভোগ করেন তারেক রহমান। কুষ্টিয়ার ফিলিপনগরে শামীম রেজা নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। দুপুরে একটি দরবার শরীফে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দরবার ঘেরাওয়ের পর শুরু হয় ভাঙচুর, দেয়া হয় আগুন। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরের শনিবার দুপুরে চালানো হয় এই হামলা। সম্প্রতি দরবারের অনুসারীদের উদ্দেশ্যে দেয়া শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষুব্ধ হন এলাকার কিছু মানুষ। এর জেরেই ঘটে হামলা ভাঙচুরের ঘটনা। পাড়ায় চলে আসছে ছেলেবেলি 100-150, আমি ভ্যান দিয়ে আগে বাড়ানি গেলে আমার ভ্যান কিন্তু বাড়ার দিচ্ছে না। এমন ভাবে আগুন ধরছে যে চারিদিক থেকে আগুন ছিটায় পড়ছে। আমার বাড়ি একেবারে নিকটে। ভ্যানে এবং অটোতে কিছু লোক স্লোগান দিতে আসলো যে শামীম বাবার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিকেলের দিকে দরবার থেকে গুরুতর আহত অবস্থায় শামীম ও তার 2 অনুসারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামীমের। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় সদর হাসপাতাল মর্গে। 20 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিল। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। আটক নেই, মামলার বিষয়ে আমরা তাদের আত্মীয় স্বজন, তার ভাই আছে এখানে, কি যেন ভদ্রলোকের নাম বলেন, উনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এই পাশেই থাকেন উনি। ওনার সাথে আমার কথা হয়েছে, ওনারা এজাহার দিবেন। ঘটনার পর এলাকায় দেখা গেছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সময় সংবাদ, কুষ্টিয়া। রাত 11টার সময় আরও থাকছে। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। ক্যালিফোর্নিয়া উপকূলে সফল অবতরণ। 2028 সালে মানুষকে চাঁদে পাঠানোর আশা নাসার। বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন ও পাম তেল। বোতলজাত তেলের সঙ্গে গছিয়ে দেওয়া হচ্ছে অন্য পণ্য। কাল ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়। আর আরেক দফা দাম বৃদ্ধির আতঙ্কে এখন ভোক্তা। সরকারের বেঁধে দেওয়া দাম 176 টাকা হলেও রাজধানীর কারওয়ান বাজারেই 1 লিটার খোলা সয়াবিন তেল কিনতে গুনতে হচ্ছে 184 টাকা। খোলা তেলে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমি বোতল যাতে একটু চাপ আছে। আমার এখানে প্রতিদিন চাহিদা আছে 20 কার্টন 25 কার্টন, সেই জায়গায় যদি আমি 1 কার্টন পাই তাহলে আমি চলতে পারবো। মানুষ এখন ওই হাহাকার দেখে একটু বেশি পরিমাণ নেয়। যেমন যার দরকার 10 লিটার হে নাই 20 লিটার, যার দরকার 5 লিটার হে নাই 10 লিটার। তবে তীব্র সরবরাহ সংকটে পড়া ভোজ্য তেলের বাজারে বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও বিক্রেতারা অন্য পণ্য কিনতে বাধ্য করছেন এমন অভিযোগ ক্রেতাদের। তবে এজন্য ডিলার ও কোম্পানির মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। কোম্পানি আমাদেরকে বলে যে আমার সয়াবিন তেল নিতে হলে 5 লিটার সরিষার তেল 1 কার্টন নিতে হবে, আর 1 কার্টন নিলেই 1 পিস 5 লিটার নিতে হবে। চাহিদা অনুপাতে তেল একটু পাওয়া যাচ্ছে কম, মানে রিফ্রেশিং করতে একটু সময় লাগতেছে কোম্পানি বলতেছে। এমন বাজার বাস্তবতার মধ্যেও পাম তেল সরকার নির্ধারিত দামে বিক্রির কথা জানালেও ব্যবসায়ীরা জানান লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে মিল মালিকদের সংগঠন। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়ানোর দাবিও রয়েছে তাদের, যা নিয়ে রোববার বৈঠকে বসার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে খালের বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জমির বড় ধান। দুপুরে বৃষ্টির পানি তোড়ে সাপের দায়ের খালের বাঁধ ভেঙে যায়। এতে দেখার হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। পানি নিষ্কাশন না হলে আরও ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষক। এবছর দেখার হাওরে 24,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কারণ দেখেন ওই সারাটান পানি লাম্বই আউড়ে আমরা দেখা। লেবাননের বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত দীপালি আক্তারের গ্রামের বাড়ি ফরিদপুরে শোকের মাতম। আকস্মিক এই মৃত্যুতে হতদরিদ্র পরিবারটি দিশেহারা। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে পরিবারটি। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে বিস্তারিত। লেবাননের বৈরুতে মানবতা বিরোধী ইসরায়েলের বোমা হামলায় প্রাণ যায় বাংলাদেশের নারী দীপালি আক্তারের। মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন স্বজনরা। ছোট বয়সে মাকে হারিয়ে হতদরিদ্র পরিবারের সচ্ছলতা ফেরাতে 2011 সালে 18 বছর বয়সে লেবাননে পাড়ি দেন দীপালি আক্তার। সংগ্রাম করে শুধু নিজে বাঁচেননি, প্রবাসের হাড়ভাঙা পরিশ্রমে হাসি ফুটিয়েছিলেন 6 সদস্যের পরিবারের মুখে। তবে সুযোগ হয়নি ঘর বাঁধার। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধে
গত ৮ এপ্রিল রাতে লেবাননের রাজধানীর বৈরুতে হামারা এলাকায় ইসরায়েলি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে গৃহকর্তার পরিবারের 6 সদস্যের সঙ্গে নিহত হন দীপালি আক্তার। শান্তির জন্য এই দেশ ছেড়ে প্রবাসের মাটিতে যায়, তাছাড়া ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া কেউ যায় না কখনো। সরকারের কাছে দাবি, আমার মেয়েটা আমার কাছে দেখো, তবু আমি এক নজর দেখেছি। দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিহতের বিষয়ে নিশ্চিত হলে শোকে স্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। হামলায় তার মৃত্যু হয়, আমরা তাই সেই শোকাহত পরিবারের সমবেদনা জানাচ্ছি। টাকা পয়সা ইনকাম করছে, পরিবার খাইয়ে পরে বাঁচছে, এখন তো আল্লাহ ওর দুনিয়া থেকে নিয়ে গেছে। শনিবার দুপুরে নিহত দীপালির বাড়িতে যান প্রশাসন ও প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক সহ কর্মকর্তারা। এ সময় তারা দীপালির পরিবারকে নগদ 10,000 টাকা ও শুকনো খাবার হস্তান্তর করেন। ওইখানকার কমিউনিটির সাথে আমাদের কথা হয়েছে, লাশ সংরক্ষিত আছে, আর দূতাবাস দ্রুতই মৃতদেহটা দেশে পাঠিয়ে দেবে এবং ওনার লাশ যত দ্রুত আনা যায় সেই বিষয়ে আমরা প্রবাসী কল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ করে প্রচেষ্টা হাতে নিয়েছি। নিহত দীপালি আক্তার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব মুন্সিরচর গ্রামের মোফাজ্জল শেখের মেয়ে। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন তিনি। সময় সংবাদ, ফরিদপুর। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5টা 7 প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে সফলভাবে অবতরণ করেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। 2028 সালে মানুষকে চাঁদে পাঠানোর আশা নাসার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সফলভাবে 10 দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান শেষে স্থানীয় সময় শুক্রবার বিকেল 5টা 7 ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে ওরিয়ন মহাকাশযান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী, যাদের প্রতীক্ষায় ছিল পুরো পৃথিবী। ইন্টিগ্রিটি নামের ওরিয়ন ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের সাহায্যে অবতরণ করে। পরে উদ্ধারকারী দল দ্রুত ক্যাপসুলটি ঘিরে ফেলে এবং হেলিকপ্টারের মাধ্যমে 4 সদস্যের ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়। ওরিয়ন ক্যাপসুলের ভেতরে থাকা 4 নভোচারী সুস্থ আছেন বলে জানিয়েছে নাসা। নভোচারীদের ফেরার দৃশ্য দেখতে সান ডিয়েগো এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ভিড় করেন শত শত মানুষ। আমি যখন 2 বছরের শিশু ছিলাম তখন চাঁদে অবতরণের ঘটনা দেখেছিলাম, আর এখন জীবনের এত বছর পর আবারও সেই চন্দ্র অভিযান দেখলাম। তারা সেখানে গিয়ে নিরাপদে ফিরে আসতে পেরেছেন, এটা সত্যিই খুব আনন্দের। গেল 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশ যাত্রা। মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে, রেকর্ড গড়েছে চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। নভোচারীরা এই চন্দ্র অভিযানে বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তারা চন্দ্রপৃষ্ঠে অন্তত 6টি উজ্জ্বল উল্কাপাতের ঝলক সরাসরি দেখেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।